24 তারিখ, তাই তো? কালকে আমাদের বড়দিন, যদিও কিছুদিন আগে আমাদের বড় রাত গেছে। তো আজকের ডেট হচ্ছে 24 তারিখ, 24, 12, 25। আজকে আমাদের মোটামুটি ক্লাস শেষ করতে করতেই সম্ভবত না, যদি বেশি দেরি না টানি তাহলে হবে না, কিন্তু বেশিক্ষণ যদি টানি তাহলে মোটামুটি মোটামুটি তোমার 25 তারিখেই ক্লাস শেষ হবে। যাই হোক, আমরা পড়ছিলাম প্রতিসরণ, রিফ্র্যাকশন পড়ছিলাম, প্রতিসরণ। আমরা যে চ্যাপ্টার গুলো পড়ছি এগুলো এত সিম্পল সিম্পল করে আমি বলছি, তার কারণ এই চ্যাপ্টার গুলো সত্যিই সিম্পল, এগুলো অতটা কমপ্লিকেটেড নয়। এগুলোর মধ্যে শুধুমাত্র ছোট্ট ছোট্ট সাইন থিটা কস থিটা ট্রিগোনোমেট্রি আছে। আর 9, 10-এর 7, 8-এর যে জ্যামিতি আমরা করেছিলাম, ত্রিভুজের সর্বসমতা, তারপরে দুটো প্যারালাল লাইন থাকলে তাদের যদি একটা ছেদক হয়, ভেদক হয়, তাদের ক্ষেত্রে যে অনুরূপ কোণ, একান্ত কোণ, এই সমস্ত জিনিস, বিপ্রতীপ কোণ সৃষ্টি হয়, তাদের মানগুলো যে সমান হয়, এই সমস্ত ফান্ডাগুলোর উপর নির্ভর করে এই জ্যামিতিক আলো যেটা আছে, এই পুরো চ্যাপ্টার গুলো কিন্তু প্রতিষ্ঠিত। কিন্তু এখানে যেহেতু অনেকগুলো ছোট 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 জিনিস, দিক আছে, যেমন কোন দিক দিয়ে আলো গেলে পজিটিভ, কোন দিক দিয়ে আলো গেলে নেগেটিভ, যখন কোনো একটা সংস্থা থাকবে, আলোকীয় সংস্থা, তখন তার দূরত্ব কোথা থেকে আমি মাপবো, হেন তেন, এইগুলোর উপর বেস করে পজিটিভ নেগেটিভ এগুলো আমাদের হয়েছে। এগুলো নিয়ে আমরা খুব সুন্দরভাবে ডিসকাস করব। নেক্সট যে আমি অফলাইন ক্লাসে যাব, একদিন পুরোপুরি আলোর আমি সামারাইজ করব এই জ্যামিতিক আলো। স্যাটারডে আমরা সামারাইজ করব জ্যামিতিক আলো, আর সানডে আমরা পুরোপুরি আমরা ইলেকট্রনিক্স এর পার্টটা যতটুকু আছে সেটুকু শেষ করব। তো নেক্সট যেটা আমাদের টার্গেট সেটা হচ্ছে নেক্সট অফলাইন ক্লাস। এখন যদি কেউ মিস করো, তাদের দায় দায়িত্ব আমার নেওয়ার আমার পক্ষে সম্ভব নয়। অফলাইন ক্লাস যেটা হবে, স্যাটারডে যে ক্লাসটা হবে, সেই ক্লাসটা হবে একদম 2.5 আওয়ার্সে। কেউ যদি না করতে চাও, তার আসার দরকার নেই। 2.5 ঘন্টার ক্লাস হবে। এই 2.5 ঘন্টার ক্লাসে আমরা যেটা করব সেটা হচ্ছে এই যে অপটিক্স যে পার্টটা আছে, এই পার্টটার পুরো ম্যাথামেটিক্যাল রিভিশন হবে। ম্যাথামেটিক্যাল রিভিশন হবে কোন অপটিক্সের? এটা হবে জিওমেট্রিক অপটিক্সের। জিওমেট্রিক্যাল অপটিক্সের ম্যাথামেটিক্যাল রিভিশন হবে ফুল, একদম ফুল, উইদাউট এনি গল্প, ফাজলামু, অন্যান্য কিছু যেটা আমরা আগের সপ্তাহে করে ফেলেছি। ঠিক আছে? আর সানডেও আমরা মোটামুটি এরকম 2.5 ঘন্টা নেব, যেখানে আমরা প্রথমে ট্রানজিস্টার আমরা পুরোটা শেষ করব। ট্রানজিস্টার, তারপর এটা পুরোটা ফুল, খুব ছোট্ট একটা জায়গা, বড় কিছু নয়, খুব ছোট্ট একটা জায়গা, এটা ফুল আমরা ডিসকাস করব। আর তার সাথে অ্যাডিশন যেটা হচ্ছে সেটা হচ্ছে তোমার, আমরা তোমার যে সঞ্চার ব্যবস্থা আছে, সঞ্চার ব্যবস্থা, তার ইনিশিয়াল স্টার্টিংটা করে দেবো। ইনিশিয়াল স্টার্টিং জিনিসটা কি সেটা সম্বন্ধে আমরা বুঝে যাবো। তাহলে এই পার্টটা কমপ্লিট হবে, এই পার্টটার ইন্ট্রো হয়ে যাবে, এটা ইন্ট্রো হয়ে যাবে, মোটামুটি অনেকটাই হয়ে যাবে। তারপর আমরা অপটিক্সের, তারপরে আমাদের যে অনলাইন ক্লাসগুলো থাকবে, এরপর অনলাইন ক্লাসগুলো কিন্তু কোনো রকম ভাবে শিফটেড হবে না, কারণ এই ঠান্ডা সর্দি জ্বর আমার যাই থাকুক না কেন, ক্লাসগুলো ক্লাসের টাইমে আমি এবার করাবো। তো এই ধরে নাও আজকে আজকে ক্লাস হবে, কালকে ক্লাস হবে, কালকে একটা ছোট্ট ক্লাস করাবো এই লেন্সের উপর, ছোট্ট। এই দুটো ক্লাসগুলোতে আমরা লেন্সের আইডিয়াটা পেয়ে যাব। তারপর আমরা পরের সপ্তাহে যে অনলাইন ক্লাসগুলো হবে, নেক্সট অনলাইন ক্লাসগুলো যেতে হবে, নেক্সট উইক অনলাইন অনলাইন ক্লাস, সেখানেও কিন্তু আমরা লেন্স পড়বো। আর এটা হয়ে গেলে তারপর আমরা পড়বো অপটিক্যাল ইনস্ট্রুমেন্ট। অপটিক্যাল ইনস্ট্রুমেন্ট, এটা পুরোটা পড়ে গেলে, এটা 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 পুরোটা আমরা তারপরে যে নেক্সট উইকেন্ড, যেটা নেক্সট উইকেন্ড আমি আসছি না, এটা আমি আসছি না, তার মানে আমরা আর একটা কয়েকটা অনলাইন ক্লাস পাচ্ছি। অনলাইন ক্লাস যেগুলো পাচ্ছি সেখানে আমরা পুরোপুরি পুরোপুরি জ্যামিতিক আলো, জিওমেট্রিক যে আলো, অপটিক,
এই অপটিক্সটা আমরা পুরোপুরি ফুল ফিনিশ করে ফেলবো, ফুল ফিনিশ, পুরোটা ফিনিশ করে ফেলবো। তার পরের উইকে, নেক্সট উইকেন্ডে আমি আসছি, এখানে আসছি আমি, এটা যদি আসছি তার মানে হচ্ছে ফার্স্ট, তার যে স্যাটারডে থাকবে সেখানে ছোট্ট একটা 1.5 আওয়ারের মধ্যে আমরা কমিউনিকেশনের পুরো থিওরি পার্টটা আমি তোমাদেরকে লিখে দেবো, কিচ্ছু নেই। কমিউনিকেশনের 4-5 পাতা, 4-5 পেজেস আছে, আমি লিখিয়ে মুখস্থ করে দিব, একদম পুরো যা আছে সব মুখস্থ করিয়ে দেবো। ওটা ওখান থেকে যা পড়বে 1 থেকে 2 নাম্বার বা 3 নাম্বার পড়বে, ওটা মুখস্থ করে দেবো। প্লাস তারপর আমরা কিছুটা রিভিশন করব, আর তারপরে সানডে যেটা থাকবে সেই সানডেতে আমরা কোশ্চেন অ্যান্সার করব, কোশ্চেন অ্যান্সার অ্যান্ড রিভিশন করব চ্যাপ্টার। সেটা কোনটা রিভিশন করব সেটা আমি দেখবো, বুঝবো, কোন কোশ্চেন অ্যান্সার গুলো করবো সেগুলো দেখবো। তারপর যে অনলাইন ক্লাসগুলো হবে সেই অনলাইন ক্লাসগুলোতে প্রতিদিন, কেউ থাকুক না থাকুক, 2 বা 3টে চ্যাপ্টার আমি রিভাইজ করব, 3টে চ্যাপ্টার রিভাইজ করব যতটা করা সম্ভব। কি কি পরীক্ষায় পড়বে, কোন কোশ্চেনটা কি হবে, এই কোশ্চেনটা এরকম কেন হবে, এগুলো যা ঝরঝর ঝরঝর করে প্রতিদিন যে যে ক্লাসগুলো আমরা করতে পারবো সেগুলো আমরা ডিসকাস করব। তারপরেই আমি আবার আবার অফলাইনে যাচ্ছি, তারপরে অফলাইনে যাচ্ছি, সেখানে যে স্যাটারডে অ্যান্ড সানডে এই দুটো দিন আমি ফুল রিভিশন দিয়ে দেবো, ফুল রিভিশন, মোটামুটি ফুল রিভিশন আমি দিয়ে দেবো যতগুলো যা আছে, নিয়ে আমি তোমাদের স্টপ করে দেবো, অফলাইন যাওয়া স্টপ করব। অনলাইনে আমি শুধুমাত্র তোমাদের যাদের মানে প্রবলেম ওরিয়েন্টেড 1-2 আর 2-3টে ক্লাস আমরা নেব, 2-3 ক্লাসেস আমরা নেব, যে ক্লাসগুলো যাদের যেমন যা প্রয়োজন হবে সেই অনুযায়ী। ওকে, এটা হচ্ছে আমার প্ল্যান। এবার নেক্সট হচ্ছে, তার মানে বুঝতেই পারছো যে প্ল্যান খুব টাইট প্ল্যান, আমাদের কাছে ফ্লেক্সিবিলিটি খুব বেশি নেই। এসব বলতে বলতে মোটামুটি তোমাদের 20-25 মিনিট আমি টাইম নষ্ট করলাম, কিন্তু করার থেকেও খুব ইম্পর্টেন্ট হচ্ছে যে আমাদের বোঝা যে আমরা কোন জায়গাটায় রয়েছি। এনিওয়ে, আমরা এখানে যেটা পড়বো এবার, এই চ্যাপ্টারটা সেটা হচ্ছে গলীয় তলে। দেখো আমরা প্রতিসরণ চ্যাপ্টারটা পড়ছিলাম, প্রতিসরণ, সেই প্রতিসরণে আমরা যদি তোমরা দেখো আমরা দুটো ক্লাস করেছি, রিক্যাপ যদি করো তাহলে 2 বা 3টে ক্লাস যাই করেছি, সেখানে প্রথম যে ক্লাসটা প্রতিসরণে করেছি সেখানে আমাদের স্নেলস ল এসছে, প্রতিসরণের সূত্র এসছে, তার সাথে স্নেলস ল এসছে, এটা হচ্ছে প্রথম। তারপর আমরা 1 μ2 বলতে কি বোঝায় সেটা সম্বন্ধে বুঝেছি, μ2/μ1 সমান v1/v2 সমান λ1/λ2, এটা সম্বন্ধে আমরা আইডিয়া পেয়েছি। তারপর আমরা মিউ সমান c/v এটা সম্বন্ধে আইডিয়া পেয়েছি। আমরা মিউ সমান a প্লাস বি বাই ল্যামডা স্কোয়ার যে কচিস ফর্মুলা সেটা সম্বন্ধে আমরা আইডিয়া পেয়েছি। এগুলো দিয়ে অনেক ছোট ছোট জিনিস ব্যাখ্যা করা যায় আমরা জানি। সেসবগুলো করার পর আমরা একটা প্লেন স্ল্যাবে আমরা প্রতিসরণ দেখেছি। তারপরে যদি আমরা দেখি তাহলে আমরা প্রিজমে প্রতিসরণ দেখেছি, প্রিজমে প্রতিসরণ, ডাবল প্রতিসরণ দেখেছি। প্রিজমে প্রতিসরণ কবার হয়েছিল? ডাবল, একবার একটা তলে আরেকটা তলে আবার প্রতিসরণ হয়ে নির্গত হয়েছিল। কিন্তু এই প্লেন স্ল্যাব, প্রিজম, এগুলো সবই ছিল তোমার ফ্ল্যাট প্লেন, এগুলো ছিল ফ্ল্যাট প্লেন, সমতল প্লেন ছিল, একদম সমতল, পরিষ্কার সমতল প্লেন ছিল। সেখানে আলো গিয়ে পড়েছে, আলো তার নিজের যে ধর্ম আছে, স্নেলস ল যেগুলো আছে সেগুলোকে মেনটেন করে সে যা ঘটনা হওয়ার সেগুলো আমরা দেখেছি। দেখার পরে পরে আমরা তার আগে বা পরে আমরা এক্ষেত্রে দেখেছি ইমেজ কি করে তৈরি হয় সেটা সম্বন্ধে আমরা আইডিয়া করেছি, এবং সেক্ষেত্রে আমরা দেখেছি বস্তু এবং ইমেজ কখন দূরে হয়, কখন কাছে হয়, কি হয় না হয়, এগুলো সম্বন্ধে আমরা আইডিয়া পেয়েছি। আমরা জানতাম যে প্রতিফলক যখন থাকে, যখন প্রতিফলন হয়, সেটা সমতল দর্পণে হোক বা গোলীয় দর্পণে হোক, সেই প্রতিফলনের সময় কিন্তু আমাদের একদিকেই বস্তু থাকতে পারে, যদি সে বস্তুটা রিয়াল বস্তু হয়। অসৎ বস্তু হলে আলাদা ব্যাপার, কিন্তু যদি সৎ বস্তু হয় সেটা একদিকে থাকতে পারে। কিন্তু প্রতিসরণের সময় যেহেতু ঘন এবং লঘু, দুই দিক থেকেই আলো দুই দিকে যেতে পারে, তাই বস্তু যে কোনো জায়গায় থাকতে পারে। তো এই স্পেশালিটি চেঞ্জ আমার হয়েছিল ইমেজের ক্ষেত্রে, যে বস্তু কোথায়। অন্য ক্ষেত্রে যেমন আমরা বস্তু কোথায় যদি আমরা জিজ্ঞেস করতাম,
বস্তু যদি সৎ বস্তু হয়, তাহলে আমরা সবসময় বলতাম সৎ বস্তু আছে, যেদিকে বাতাস সেদিকে। আমরা তো কাঁচের ভিতরে মানুষ তো ঢুকে থাকতে পারবে না। কিন্তু এখানে কিন্তু ২ দিকেই কিন্তু বস্তু থাকতে পারে, মানে ইন জেনারেল। তাহলে এখানে সৎ বস্তু যেকোনো দিকে থাকতে পারে। তাহলে এইটা ঘন টু লঘু হবে, লঘু টু ঘন হবে। ২ ধরনেরই কিন্তু প্রতিসরণ হয়, তাই ২ ধরনের ইমেজ হয়। তার ক্ষেত্রে ব্যাপার-স্যাপারগুলো আলাদা হয়। তার মানে যা আমরা এতটা পড়েছি, সবকিছুতেই আমরা পড়েছি প্রতিসরণ পড়েছি। কিন্তু প্রতিসরণ পড়েছি, সেগুলো পড়েছি প্রতিসরণ at ফ্ল্যাট সারফেসেস। ফ্ল্যাট সারফেসে প্রতিসরণ আমরা পড়েছি। এখন আমরা যেটা পড়ব, সেটা হচ্ছে গোলীয় তলে আলোর প্রতিসরণ। এখন যেটা পড়ব, সেটা হচ্ছে গোলীয় তলে আলোর প্রতিসরণ। ও, যে দুটো প্রশ্ন তোমার তখন একটু ডাউট লেগেছিল? ওকে। তাহলে আমি একটু জাস্ট হালকা এই, হ্যাঁ, বুঝে গেছি আমি তোমার কথাটা বুঝতে পেরেছি যে যে হোমওয়ার্ক গুলো দিয়েছিলাম তার মধ্যে থেকে দুটো তোমার একটু ডাউট লেগেছিল, সেগুলো তো। ওকে, ঠিক আছে, তাহলে ওটা মনে করিও। আমি জাস্ট একটু আমি এই চ্যাপ্টারটা হালকা করে ইন্ট্রোডাকশনটা দিয়ে দিই, কি পড়তে চলেছি এই চ্যাপ্টারে। আমরা এই যে চ্যাপ্টারটা, এই চ্যাপ্টারটাকে আমরা পাতি ৩ ভাগে ভাগ করব। ৩ ভাগে ভাগ করব। নাম্বার ওয়ান হচ্ছে নাম্বার ওয়ান হচ্ছে গোলীয় প্রতিসারক তল। আমি বুঝিয়ে দিচ্ছি, একবারে তোমাদের কিচ্ছু ভুল হবে না, খুব ইজি লাগবে। আমি চ্যাপ্টারটা পড়লাম খুব ভালো করে। গোলীয় প্রতিসারক তল, যার, যেটা মানে কি, মানে ধরে নাও একটা কাঁচ আছে এরকম, এইদিকে বাতাস, আর এই দিকটা ধরে নাও পুরোটা হচ্ছে কাঁচ। তাহলে এদিক থেকে যখন আলো যাবে, এদিক থেকে যখন আলো যাবে, তাহলে এইটা হচ্ছে লঘু আর এইটা হচ্ছে ঘন। তাহলে আলো এখানকার যে ট্যানজেন্টটা হবে, তার সাপেক্ষে আলো কিন্তু এই যে অভিলম্বটা যেটা হবে, তার সাপেক্ষে আলো তোমার এটা লঘু থেকে ঘন, তাহলে ঘনর দিকে একটু কিছু একটা করে যাবে, যাই হোক এইদিকে কোনো একটা অ্যাঙ্গেলে বেরিয়ে যাবে, যা হবে হবে। একটা কিছু অ্যাঙ্গেলে বেরোবে, যেখানে তোমার এই যে প্রতিফলন কোণ, এখানে যে আপতন কোণ হবে, প্রতিসরণ এটা এই কোণটা কম হবে, কিছু একটা হবে, ঘনতা একটু কম হয়। তার মানে এই যে তলটা আমি এখানে পেলাম, এখানে একটা তল পেলাম, দেখো, তল পেলাম শুধুমাত্র, যে তলটাকে আমরা বলবো প্রতিসারক তল। যেমন প্রতিফলনের জন্য আমরা তল পেয়েছিলাম সেরকম। এটা এরকমও হতে পারে, এই কেসে এরকমও হতে পারে যে এইরকম করে কাজটা রয়েছে, ধরো না এইদিকে কাজটা রয়েছে, এইদিকে কাজ রয়েছে, এইদিকে বাতাস রয়েছে। তার মানে এটা অবতল হয়ে আছে, এটা অবতল হয়ে আছে, আর এই দিকটায় কাজটা উত্তল হয়ে আছে। তার মানে শুধুমাত্র একটা বিভেদ তল, এখানে হচ্ছে শুধু একটি বিভেদ তল রয়েছে অনলি, আর দুই দিকে দুটো মাধ্যম রয়েছে। সেই কেসটা হচ্ছে আমাদের ফার্স্ট ডিসকাশন। কি বুঝলে? একদিকে একটা মাধ্যম থাকবে বাতাস, অন্যদিকে কাঁচ থাকলো, বা একদিকে বাতাস, অন্যদিকে জল থাকলো। সেই কাজটা যখন একদিক থেকে আলো যখন গিয়ে, ধরো বাতাস থেকেই যাচ্ছে, কাছ থেকেও আসতে পারে, বাতাস থেকে যাচ্ছে, তখন এই যে বাম দিকেরটা যেটা দেখছে এ, যেটা এই যে এই এক্সাম্পল যেটা তোমার, এই এক্সাম্পল এ যেটা, এই এক্সাম্পলে এটা আমরা দেখতে পাচ্ছি যে অবতলে গিয়ে পড়ছে আলো। আর ডান দিকের যে বি এক্সাম্পল, সেটা হচ্ছে উত্তলে গিয়ে পড়ছে। তার মানে এখানে আলো তোমার ঠিক এরকম করে গিয়ে পড়ছে, পড়ার পর এখানে হচ্ছে তোমার, এখানে ট্যানজেন্ট হচ্ছে স্পর্শক, এই স্পর্শকের সাথে এটা হচ্ছে লম্ব, তারপর সেখানে একটা অ্যাঙ্গেল তৈরি করছে, এরকম করে একটা অ্যাঙ্গেল তৈরি করছে। তার মানে এখানে আমি শুধুমাত্র একটা তলকে কনসিডার করছি, দুটো তিনটে নয়। এই জিনিসটাকে আমরা বলবো গোলীয় প্রতিসারক তল।
এটা হচ্ছে আমাদের প্রথম ডিসকাশনের পয়েন্ট। এখানে আমরা কি আলোচনা করব? এখানে একটা তলে এখানে আমরা কি করব? তাহলে এই যে ফার্স্ট, সেকেন্ড আর থার্ড ৩ টে আমরা টপিকস বললাম। তার মধ্যে প্রথম টপিকটা যেটা হচ্ছে, ফার্স্ট টপিক, এটা হচ্ছে একটি গোলীয় প্রতিসারক তল। গোলীয় প্রতিসারক তল। যার ২ দিকে ২ দিকে ২ টি ভিন্ন মাধ্যম। ভিন্ন মাধ্যম মানে অপটিক্স এর ক্ষেত্রে আমরা শুধুমাত্র মাধ্যম দুটোর কি আলাদা দেখতে পাবো ভিন্ন মানে? ভিন্ন মাধ্যম অপটিক্স এর রেসপেক্টে আমরা কি আলাদা দেখতে পাবো বলো? তাদের মিউ আলাদা হবে। একদম তাই। তার মানে মিউ যদি আলাদা হয় তাহলে এইটা দেখতে ২ ধরনের কেস হতে পারে। একটা হতে পারে যে এইরকম ধরনের দেখতে একটা মাধ্যম, যার এই দিকটা হচ্ছে মিউ1, এই দিকটা হচ্ছে মিউ2। কথার কথা এই দিকটা ধরে নাও, আমি ধরে নিচ্ছি ঘন। তাহলে মিউ2 ইজ গ্রেটার দ্যান মিউ1। সিম্পলি। বি এরকম হতে পারে, এরকম, এরকম। এইটা হচ্ছে, এটা হচ্ছে মিউ2, এটা হচ্ছে মিউ1। এখানে হচ্ছে তোমার মিউ2 ইজ গ্রেটার দ্যান মিউ1। তাহলে এটা হচ্ছে লঘু, এটা হচ্ছে ঘন। তাহলে সিম্পল একটা প্রতিসারক তল থাকবে। সেটা কে? সেটা হচ্ছে এই তলটা। এই তলটা হচ্ছে প্রতিসারক তল। হুম, প্রতিসারক তল। এইটা হচ্ছে প্রতিসারক তল। তাহলে দেখো তো প্রতিসারক তল দুটো আলাদা কি আলাদা নয়? অবশ্যই আলাদা। এটা হচ্ছে অবতল প্রতিসারক তল, এটা হচ্ছে উত্তল প্রতিসারক তল। তাদের ক্ষেত্রে তাদের ক্ষেত্রে আমরা বিভিন্ন ডেফিনেশন পাবো। অনেকটা এখানে অনেকটা গোলীয় দর্পণের মতো। গোলীয় দর্পণের মতো মানে গোলীয় দর্পণের মতো একদম নয়, আমি বলছি অনেকটা গোলীয় দর্পণের মতো ভাবতে পারো। সিমিলারিটি পাবে, কিছু সিমিলারিটি পাবে, কিছু তো অবশ্যই ডিসিমিলারিটি পাবে। যেমন কি কি সিমিলারিটি? এখানে এইখানে তুমি পোল পাবে, এইটুকু তুমি উন্মেষ পাবে, এটুকু উন্মেষ পাবে। এটা তুমি অবতল বলতে পারবে, এটা তুমি উত্তল বলতে পারবে। কিন্তু অবতল কি? অবতল কি? অবতল প্রতিসারক, গোলীয় প্রতিসারক মাধ্যম, মাধ্যম নয়, ও প্রতিসারক তল। যেমন ওখানে ছিল অবতল গোলীয় দর্পণ, এখানে সেরকম হচ্ছে অবতল প্রতিসারক তল। প্রতিফলক নয়, প্রতিসারক তল, যে অ্যালাউ করছে আলোটা অন্য কোনো মাধ্যমে যাওয়ার জন্য। এবং এক্ষেত্রেও যেটা হয়, এক্ষেত্রে বস্তুর প্রতিবিম্ব হয়, প্রতিবিম্ব হয়। তাহলে বস্তুর যদি প্রতিবিম্ব হয়, তাহলে এখানে দেখো বস্তু দূরত্ব হবে, প্রতিবিম্ব দূরত্ব হবে, প্রতিবিম্ব দূরত্ব হবে। এটা হবে ইউ, এটা হবে ভি। আর এই যে আমি গোলীয় তলটা নিচ্ছি, এই গোলীয় তল যেটা নিচ্ছি আমরা, তার একটা রেডিয়াস অফ কার্ভেচার থাকবে, আর থাকবে রেডিয়াস অফ কার্ভেচার থাকবে। আর কি হবে? এইদিকে হচ্ছে মিউ1, এইদিকে হচ্ছে মিউ2। দুটো রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স আলাদা। তার মানে দেখো, ইউ বস্তু দূরত্ব, ভি প্রতিবিম্ব দূরত্ব, আর হচ্ছে প্রতিসারক তলের বক্রতা ব্যাসার্ধ, মিউ1 হচ্ছে লঘু মাধ্যমের প্রতিসরাঙ্ক, মিউ2 হচ্ছে ঘন মাধ্যমের প্রতিসরাঙ্ক। তাদের মধ্যে নিঃসন্দেহে একটা কিন্তু রিলেশন থাকবেই থাকবে। কি কি? একটা হচ্ছে ইউ, একটা হচ্ছে ভি, একটা হচ্ছে মিউ1, একটা হচ্ছে মিউ2, একটা হচ্ছে আর। এদের মধ্যে একটা রিলেশন থাকবে। এবার প্রতিফলন যখন আমরা পড়েছিলাম, সেখানেও মেরু ছিল, সেখানেও উন্মেষ ছিল, সেখানেও ইউ ছিল, সেখানেও ভি ছিল, সেখানে আর ছিল। কিন্তু মিউ1 মিউ2 তো ছিল না। কেন মিউ1 মিউ2 ছিল না? সে যদি
একই মাধ্যম ছিল, ওই মাধ্যমেই আবার ফেরত এসছিল, তার জন্য ছিল না। তাহলে সেই জন্য তাকে আমরা বলেছিলাম প্রতিফলক তল। ভেরি গুড। এটাকে আমরা বলছি প্রতিসারক তল। গোলীয় তল কিন্তু প্রতিসারক তল। প্রতিসারক তল। কারণ এখানে প্রতিসরণ হয়ে গিয়ে অন্য মাধ্যমে ঢুকে যাচ্ছে। তো দেয়ার উইল বি এ mu1, দেয়ার উইল বি এ mu2 and they will be different in general. সাধারণত তারা আলাদা, যদি না তারা একই মাধ্যমের মধ্যে দিয়ে যায়। তাহলে যেমন ওখানে আমি রিলেশন পেয়েছিলাম গোলীয় দর্পণের ক্ষেত্রে 1 by u equal to 1 by v equal to 1 by u plus 1 by v equal to 1 by f সমান 2 by r পেয়েছিলাম। এখানেও আমরা একটা রিলেশন পাবো, কিন্তু সেখানে 1 by 1 by না হয়ে মিউ মিউ থেকে যাবে। তাহলে এখানে আমরা যেমন আমরা যদি আমরা মনে করে দেখি আমি এই যে প্রতিফলকেরটা বলছি, তার মানে মনে রেখো না যে দুটোর মধ্যে কোনো মিল আছে। প্রতিসরণ আর প্রতিফলন হচ্ছে কমপ্লিটলি ডিফারেন্ট দুটো জিনিস, ফেনোমেনা। কিন্তু আমি জাস্ট বলার চেষ্টা করছি যে চ্যাপ্টারটাকে কি করে সাজিয়েছে। এটা সমান 1 বাই এফ সমান 2 বাই আর আমরা পেয়েছিলাম তো প্রতিফলনের সময় একদম সহজ সহজ দুটো সূত্র পেয়েছিলাম প্রতিফলনের জন্য গোলীয় দর্পণে। এখানে এটা আমরা পূর্বে পেয়েছিলাম। এখানে কি পাবো? এখানে আমরা পাবো এরকম mu1 বাই ইউ মাইনাস mu2 বাই ভি, সরি mu1 বাই mu2 বাই ভি আগে থাকবে, mu2 বাই ভি মাইনাস mu1 বাই ইউ সমান হচ্ছে mu2 মাইনাস mu1 বাই আর। এখানে কোন জিনিসটা, এই যে সমীকরণটা আছে, তোমরা ভেবো না যে এগুলো আমরা কোনোটাই প্রুফ করবো না, কোনোটাই প্রমাণ করবো না, আমরা এমনি জাস্ট ছুটে পালিয়ে যাচ্ছি, তা নয়। আমরা অবশ্যই সেটা করবো, সব কিছু প্রমাণ করবো। আমি জাস্ট চ্যাপ্টারটাকে তোমাদের ঢোকানোর, এন্ট্রি করার একটা সহজ উপায় তৈরি করার চেষ্টা করছি। দেখো মিউ2 মানে হচ্ছে ঘনমাধ্যম, এটা ঘনমাধ্যমের। এই ভিও তাই ঘনমাধ্যমের। এখানে ভি মানে হচ্ছে ঘনমাধ্যম নয়, ভিটা হচ্ছে প্রতিবিম্ব যেখানে তৈরি হবে। মিউ1 হচ্ছে লঘু, আর এইটা হচ্ছে বস্তু দূরত্ব, প্রতিবিম্ব দূরত্ব। আর হচ্ছে বক্রতা ব্যাসার্ধ, আর এটা হচ্ছে তফাৎ। এই যে সূত্রটা প্রতিফলকের ক্ষেত্রে যেমন উত্তল অবতল দু ক্ষেত্রেই প্রযোজ্য ছিল, উত্তল বা অবতল দু ক্ষেত্রেই প্রযোজ্য ছিল, এটাও তাই। এটাও দু ক্ষেত্রেই হবে। কার কার ক্ষেত্রে? উত্তল বা অবতল কি? উত্তল বা অবতল কি? উত্তল বা অবতল গোলীয় প্রতিসারক তল। প্রতিসারক তল। তাহলে উত্তল প্রতিসারক তল, অবতল প্রতিসারক তল, দুই ক্ষেত্রে আমরা এরকম সমীকরণ পাবো। এবং এখান থেকে আমরা কিছু প্রবলেম, তাহলে আমাদের কাজ হবে এটা প্রমাণ করা। মিউ2 বাই ভি মাইনাস মিউ1 বাই ইউ সমান মিউ2 মাইনাস মিউ1 বাই আর। এটাকে প্রমাণ করা। আমাদের বোঝা উচিত কার্টেজিয়ান নিয়মটা কি, কার্টেজিয়ান রুলটা কি। এই রুলটা আগে যা ছিল তাই রুল, একদম একই রুল। এবং এখান থেকে প্রবলেম করা, এটা হচ্ছে ফার্স্ট পার্ট। এটা হচ্ছে আমাদের ফার্স্ট। চ্যাপ্টারটাকে আমি একদম পুরো ৩টে টুকরোতে ভেঙে দিচ্ছি তোমাদের, যাতে করে বুঝতে সুবিধা হয় এবং পরীক্ষার সময় পুরো দেখার জন্য ইজি হয়। যে এটা হচ্ছে প্রথম পার্ট, শুধুমাত্র একটা প্রতিসারক তলকে বোঝা। নেক্সট পার্ট, সেকেন্ড পার্ট। সেকেন্ড পার্ট হচ্ছে সিম্পল লেন্স। লেন্স কি? এবং আমরা লেন্সের ক্ষেত্রে শুধুমাত্র সেরকমই লেন্স নেবো। লেন্স মানে কি? এইদিকে একটা দেখো প্রতিসারক তল, এইটা একটা প্রতিসারক তল, আর এইদিকে আর একটা প্রতিসারক তল।
দুটো জুড়ে আছে, প্রতিসারক তল জুড়ে আছে এখানে, এরকম একটা জিনিস। বা এরকম একটা জিনিস, এইটা একটা প্রতিসারক তল, এইটা একটা প্রতিসারক তল। এই লেন্সের ক্ষেত্রে, এই লেন্সের ক্ষেত্রে আমরা কিছু ডেফিনেশন বুঝবো। এখানে আমরা ডেফিনেশন বুঝবো। এখানে আলোক কেন্দ্র বলে একটা ইম্পর্টেন্ট জিনিস আছে, সেটা কেবলমাত্র আমাদের আলোক কেন্দ্র বলে একটা জিনিস আছে, যেটা মেরু 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 এতক্ষণ ধরে যেটা বলছিলাম, একটা সিম্পল প্রতিসারক তলের জন্য যেমন একটা মেরু ছিল, আমরা প্রতিফলকের জন্য যেমন মেরু ছিল, লেন্সের ক্ষেত্রে কিন্তু আলোক কেন্দ্র হবে। সেটা আলো লেন্সের ভিতরেও থাকতে পারে, বাইরেও থাকতে পারে, সেই আলোক কেন্দ্র সম্বন্ধে আমরা বুঝবো। লেন্সের কিছু টার্ম আছে, সেই সমস্ত জিনিসগুলো বুঝবো। এবং সব থেকে ইম্পর্টেন্টলি, ইম্পর্টেন্টলি আরো অনেক জিনিস আছে, তার মধ্যে ইম্পর্টেন্টলি যেটা আমরা বুঝবো, সেটা হচ্ছে লেন্সের ক্ষেত্রে খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে প্রথম এবং দ্বিতীয় ফোকাস। প্রথম এবং দ্বিতীয় ফোকাস, দিস ইজ ইম্পর্টেন্ট। দ্বিতীয় ফোকাস, এবং বারবার আমরা বোঝার চেষ্টা করবো, আমরা ভাববো যে আমরা প্রথম ফোকাস বলতে এতদিন ধরে যে জিনিস পড়েছি সেটাই প্রথম ফোকাস, কিন্তু অ্যান্সার হচ্ছে না। আমরা এতদিন ধরে যে জিনিসগুলোকে বারবার আলোচনা করতাম সেটা হচ্ছে দ্বিতীয় ফোকাস। সেটা সম্বন্ধে আমরা বুঝবো। বোঝার পর লেন্সের ক্ষেত্রে ফর্মুলা আমরা পাবো 1/v - 1/u = 1/f। এই ফর্মুলাটা আমরা তৈরি করবো লেন্সের ক্ষেত্রে। যেমন আমরা ছবি এঁকেছিলাম, f2 to f এর মধ্যে বস্তু থাকবে, বস্তু থাকবে f2 to f এর মধ্যে, বস্তু থাকবে 0 to f এর মধ্যে, বস্তু থাকবে 2f to ∞ মধ্যে। এই তিনটে জিনিসের জন্য আমরা আলোচনা করব। কার ক্ষেত্রে? লেন্সের ক্ষেত্রে। কেমন লেন্স? উভয় উত্তল বা উভয় অবতল। আমরা এরকম লেন্স নেব না, আমরা এরকম লেন্স নেব না। এইগুলো দিয়ে আমরা ক্যালকুলেশন করব না। এগুলো দিয়ে ক্যালকুলেশন লেন্সের এই ফর্মুলা দিয়ে করব না। যদি স্পেশালি পড়ে তাহলে কি করতে হবে সেটা আমরা দেখব। আর তার সাথে সাথে আমাদের সিলেবাসে যেটা আছে সেটা হচ্ছে থিন প্রিজম, থিন লেন্স, মানে হচ্ছে এই যে উইথ, এটা কম, এটা পাতলা, ওয়েস্ট সাইজটা খুব ছোট। সেটা যদি ছোট হয় তাহলে আমরা তখন বলবো এটা হচ্ছে থিন লেন্স। এবং সেই থিন লেন্স মানে কি? এই যে বক্রতা ব্যাসার্ধ যেটা বড় হচ্ছে তার ব্যাসার্ধের তুলনায় অনেক ছোট যদি হয়, থিন লেন্স হবে। সেই থিন লেন্সের জন্য আমরা ছবি আঁকবো আর আমরা প্রবলেম করবো। তাহলে আমাদের সেকেন্ড পার্ট শেষ হবে। থার্ড পার্ট, থার্ড পার্ট হচ্ছে ইন্টারেস্টিং, সেটা হচ্ছে লেন্স মেকার ফর্মুলা। লেন্স মেকার ফর্মুলা, দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। এইটা তোমাদের কাজে লাগবে। কারণ কি? আমরা যে চশমাগুলো পরি তার ক্ষেত্রে ফোকাল লেংথ, ফোকাল লেংথ, ফোকাল লেংথ বলি তো আমরা ছেড়ে দিই। কিন্তু সেই ফোকাল লেংথ তৈরি করতে গেলে সেই ফোকাল লেংথটা কার উপর নির্ভর করবে? এই যে কার্ভেচারটা আছে তার উপর নির্ভর করবে। এই কার্ভেচার দুটো আলাদা থাকতে পারে। তাহলে দেখো এর কার্ভেচার এরকম কার্ভেচার, এর কার্ভেচারটা দেখো ছোট কার্ভেচার। তাহলে এর কার্ভেচার হলো ধরে নাও R2, এর কার্ভেচার হলো ধরে নাও R1, তাহলে R1 এটা হচ্ছে R2। তাহলে এই যে কার্ভেচার আর একটা এর একটা প্রতিসরাঙ্ক আছে মিউ, বাইরে একটা প্রতিসরাঙ্ক আছে ধরে নাও মিউ 1, এর প্রতিসরাঙ্ক মিউ 2। তাহলে এর ফোকাল লেংথ এফ কতটা হবে সেটা নির্ভর করবে কার উপর? ওয়ান এর উপর, টুর উপর, মিউ 1 এর উপর, মিউ 2 এর উপর। এই যে এদের যে নির্ভরশীলতা, সেটা একটা ফর্মুলা দিয়ে থাকে, সেটাকে বলা হয় লেন্স মেকার ফর্মুলা। সেটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তার কারণ হচ্ছে লেন্স মেকার ফর্মুলা না জানলে চোখের লেন্স, চশমার লেন্স, আমরা যে সমস্ত জিনিসগুলো দেখি, আমরা যে আতস কাছে যেগুলো দেখি, প্লাস হচ্ছে আমরা অনুবীক্ষণ যন্ত্র, দূরবীক্ষণ যন্ত্রতে যে জিনিসগুলো দেখি, সেই সমস্ত লেন্সের কোনো ক্যালকুলেশন আমরা প্র্যাকটিক্যালি মেলাতে পারবো না। কারণ অ্যাকচুয়ালি আমরা দুই দিকে দুটো কার্ভেচার দিয়েই আমরা ফোকাল লেন্থটা তৈরি করি। তো হাউ হাউ এ লেন্স, a length of a particular focus of a particular focus can be made। এই ফান্ডাটা তৈরি করার জন্য
একটা ফর্মুলা আছে যেটাকে বলা হয় লেন্স মেকার ফর্মুলা। এটা কিরকম দেখতে? সেটা দেখতে এরকম হচ্ছে 1/f সমান 1 মিউ 2 মাইনাস 1 ইন্টু 1 মাইনাস r1 মাইনাস 1 মাইনাস r2। দিস ইজ দ্য ফর্মুলা। 1 মিউ 2 মানে কি? মিউ 2 যেটা আছে সেটা হচ্ছে লেন্সের যে ম্যাটেরিয়াল, লেন্সের যে ম্যাটেরিয়াল তার অ্যাবসোলিউট মিউ, তার অ্যাবসোলিউট মিউ। মিউ 1 টা কি? লেন্স যেখানে রাখা আছে, আমরা যদি গ্লাসে রাখি, মানে আমরা যদি বাতাসের মধ্যে লেন্সটা পড়ে থাকি, তাহলে একরকম ফোকাল লেংথ হবে। আমরা ওই লেন্স নিয়ে যদি জলের মধ্যে ডুবে যাই, আমরা কিচ্ছু দেখতে পাবো না। তার কারণ তখন তার ফোকাল লেংথ চেঞ্জ হয়ে যায়। তাই এই মিউ ওয়ানটা বোঝাচ্ছে যে অ্যাম্বিয়েন্স কি, পরিপার্শ্বটা কি। তাহলে এই এই যে লেন্সের বাইরের মাধ্যম, লেন্সের বাইরের মাধ্যমের মিউ, বাইরের মাধ্যমের মিউ। আর1 কি? লেন্সের বক্রতা ব্যাসার্ধ দুই দিকে, এর বক্রতা ব্যাসার্ধ এইদিকে হচ্ছে আর1, এইদিকে বক্রতা ব্যাসার্ধ হচ্ছে আর2। সেই সমস্ত জিনিস বসিয়ে তবেই একটা লেন্স নির্মাতা বলবে যে এই যে লেন্স আপনার হাতে দিলাম তার ফোকাল লেংথ হচ্ছে এফ। এই ফান্ডাটা তৈরি করতে হবে। সেখানে আমরা উত্তল, অবতল, অবতল, এই তল সেই তল যা আছে সব পড়বো, এবং পড়ার পর এই যে তিনটে ফার্স্ট, সেকেন্ড আর থার্ড, এই যে তিনটে পার্ট আমাদের হয়ে যাবে, পার্ট আমরা যখন বুঝবো, প্রচন্ড ভালোভাবে বুঝে যাব, তখন আমরা খুব সুন্দরভাবে বুঝে আমরা লেন্সের সমবায় করব। লেন্সের সমবায় করব। সমবায় মানে একটা উত্তল একটা অবতল সেপারেশন করব, নিয়ে বলবো এর নেট ফোকাস কোথায় হয়, কি হয়। তার কারণ লেন্সের সমবায় কোথায় কাজে লাগবে গো? বিজিৎ, তোমার কি কোনোদিন তুমি লেন্সের সমবায় ব্যবহার করেছো? সে যদি, আপনি কি ব্যবহার করেছেন? নিরন্তন, তুমি পড়েছো? তুমি চশমা পড়ো? তুমি চশমা পড়ো? তাহলে তুমি তাহলে তুমি তুমি দেখেছো তুমি চশমা পড়ো না, বাট ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড যে যারা চশমা পড়ে তারা বুঝতে পারছে না। আমার আর চোখ একটা তো লেন্স আছে, ঠিক বলেছো, একদম পারফেক্ট ঠিক বলেছো। যে লেন্সের সমবায়টা কেন জানা দরকার? কারণ আমি যে চশমাটা পড়ছি, আমার চোখ তো একটা লেন্স। আর তারপর আমরা যে চশমাটা পড়ছি, সেই চশমার তো আমার একটা লেন্স আছে। এবং আমার চোখের যে আইবল আর চশমার মধ্যে একটা ডিস্টেন্স আছে। সেই সমস্ত কিছু মিলিয়ে আমি কি সত্যি সত্যি ওই জিনিসটাকে দেখতে পাবো? না, পাবো না। এই সমস্ত বিষয়পত্রগুলো সম্বন্ধে ভালো নলেজ থাকা যে লোকজনগুলো থাকে, তাদেরকে আমরা বলি অপথ্যালমোলজিস্ট, যারা চোখের ডাক্তার হয়। বুঝতে পারছো তো? এবং যারা চোখের পাওয়ার টাওয়ার মাপে। ঠিক। তো এই লেন্সের সমবায় পড়ার পর আমরা চ্যাপ্টারটাকে শেষ করব। এটা হচ্ছে ব্যাপার। সো উইল টেক অনলি 4 ক্লাসেস, 4 অনলাইন ক্লাসেস। এইটুকু আমরা আপাতত বললাম। আমি জাস্ট প্রথম প্রতিসারক তলের সূচনাটা করে দেবো। ফার্স্ট। এই পর্যন্ত কি সবাই বোঝা গেল? বুঝতে পারলি? একটু আওয়াজ দে। কে আছিস না আছিস একটু আওয়াজ দে শুনি। আমরা ৪ খানা পার্টে ভাগ করলাম। তাহলে শুধু বিজিত আছে, আর কেউ নেই? ঠিক। তোমাদের আমি, ওকে, ওকে। তাহলে তোমাদের আমি জাস্ট ৪ টে ভাগে ভাগ করে দিলাম। ৩ টে ভাগে ভাগ করে দিলাম। তারপরে বাদ বাকিটা। এবার দেখো আমরা খুব ইজি। এবার আমরা ফার্স্টটা পড়াশোনা। জাস্ট গোলীয় প্রতিসারক তল। গোলীয় প্রতিসারক তল। এই ধরে নাও, কথার কথা, এরকম একটা প্রতিসারক তল। ঠিক। এই দিকে একটা মাধ্যম আছে, এই দিকটা ঘন মাধ্যম। ওকে। এবার এদের কিছু সংজ্ঞা আছে, একদম যেমন যেমন সংজ্ঞা পড়েছিলাম। এই যে মিডিল পয়েন্টটাকে বলা হয় মেরু। তাহলে কিছু কিছু সংজ্ঞা আছে, যেমন ধরে নাও মেরু আছে।
মেরু হচ্ছে প্রতিসারক তলের মিডিল মিডল পয়েন্ট। ওই যে তলের, এটা তো গোল হবে, এটা তো গোল হবে, তার মিড পয়েন্ট, মিডল পয়েন্ট। উন্মেষ আছে, উন্মেষ। উন্মেষটা কি? তাহলে এইটুকু হবে উন্মেষ। রৈখিক উন্মেষ হবে এইটুকু। কৌণিক উন্মেষ কি হবে? এটা যদি সেন্টার হয়, এটা যদি সেন্টার হয় ও, তাহলে এই যে থিটা, এই থিটাটা হবে কৌণিক উন্মেষ। তাহলে বুঝতে পারছো আমরা যা যেমন ভাবে পড়েছিলাম তেমন ভাবেই আমরা বুঝতে পারছি, একই রকম কৌণিক উন্মেষ। তফাৎ কি? তফাৎ হচ্ছে এখানে লঘু বলার সময় মিউ 1, ঘন বলার সময় মিউ 2 বলবো, দুই দিকে চলে যাবে। আর একটা কি আছে? আর একটা আছে দেখো, যে এখানে আমরা আহ, এই যে মেরু আর আলোক, এই যে বক্রতা কেন্দ্র, এটাকে বলছে বক্রতা কেন্দ্র। এবং এদেরকে যখন জুড়ে দেবো তখন যে রেখাটা পাবো সেটাকে আমরা কি রেখা বলবো? এই রেখাটাকে আমরা কি রেখা বলেছিলাম? একদম এখানেও তাই বলবো। এটা হচ্ছে প্রধান অক্ষ, প্রিন্সিপাল অ্যাক্সিস। তাহলে সব প্রায় একই। তফাৎ হচ্ছে দুই দিকে তোমার আলাদা আলাদা মাধ্যম, প্রতিফলনের সময় একদিকে ছিল। এবার যদি আমরা দেখি যে কোনো একটা বস্তু, ধরে নাও অবজেক্ট রয়েছে প্রধান অক্ষের উপরে। এবার এটা তো উত্তল পেলাম, উত্তল। যদি অবতল হতো তাহলে কি হতো? উল্টোটা হতো। ধরে নাও অবতল যদি হতো তাহলে উল্টোটা হতো। কিরকম হতো? এই করে এইদিকে তোমার অবতলটা, সরি এইদিকে, সরি সেটা হচ্ছে, সরি, এই বরাবর তোমার মাধ্যম, এইটা হচ্ছে মিউ 2, আর এই দিকটা হচ্ছে মিউ 1। এইটা হচ্ছে পাতলা, পাতলা মানে লঘু। এটা হচ্ছে ঘন। সিম্পলি এখানে হবে প্রিন্সিপাল অ্যাক্সিস, এটা হচ্ছে প্রিন্সিপাল অ্যাক্সিস, এইটা হচ্ছে তোমার মেরু। ওকে, এবার এইটা হচ্ছে উন্মেষ, রৈখিক উন্মেষ। এইটা হচ্ছে তোমার ব্যাসার্ধ, আর যা যতটা পর্যন্ত যাবে এটা হচ্ছে ব্যাসার্ধ, যেখানে টাচ করবে। এখানে যেখানে টাচ করবে সেটা হবে আলোক, তোমার বক্রতা কেন্দ্র, বক্রতা কেন্দ্র। সেই বক্রতা কেন্দ্র থেকে মেরুর দূরত্ব, এটাকে বলবো আমরা বক্রতা ব্যাসার্ধ আর, এটসেট্রা। যেমন করেছিলাম তেমন। এবার যদি তোমাকে কেউ বলে যে এই যে অবতলের, ধরে নাও লঘু মাধ্যমে একটা বস্তু আছে, অবজেক্ট আছে ও, তাহলে তার ইমেজ কোথায় তৈরি হবে? আর উত্তলের ক্ষেত্রেও বস্তু আছে ধরে নাও লঘুতে, তাহলে ইমেজ কোথায় তৈরি হবে? তাহলে আমরা এখানে আপাতত আমরা কি দেখলাম? আপাতত আমরা দেখলাম উত্তল হোক বা অবতল হোক, এরকম প্রতিসারক তল যদি আমরা পাই, প্রতিসারক তল, তাদের প্রত্যেকের ক্ষেত্রে মেরু কি জিনিস সেটা বোঝার চেষ্টা করলাম। আমরা তাদের ক্ষেত্রে তোমার উন্মেষ বোঝার চেষ্টা করলাম। তাদের ক্ষেত্রে আমরা রেডিয়াস অফ কার্ভেচার বোঝার চেষ্টা করলাম। বক্রতা কেন্দ্র কি জিনিস সেটা বোঝার চেষ্টা করলাম। তাদের ক্ষেত্রে প্রধান অক্ষ কি জিনিস সেটা বোঝার চেষ্টা করলাম। এগুলো সম্বন্ধে আমাদের একটু প্রায়র নলেজ ছিল বলে আমরা আর বেশি চাপ খেলাম না, কারণ আমরা দর্পণের ক্ষেত্রেও অনুরূপ জিনিসপত্র পড়েছিলাম। তফাৎ ছিল দর্পণে একদিকেই, কেবলমাত্র আমরা মিউ একটাই ছিল। এবার আমরা নেক্সট যেটা আমরা ডিসকাস করব সেটা হচ্ছে, মনে করো প্রধান অক্ষের উপর, প্রধান অক্ষের উপর একটি বিন্দু, একটি বিন্দু বস্তু রয়েছে, বস্তু রয়েছে। তাহলে তার প্রতিবিম্ব তার দরুন, তার প্রতিবিম্ব কোথায় হবে? এটা হচ্ছে প্রশ্ন। তো এটা পাগলের মতন প্রশ্ন, প্রশ্ন যে তার প্রতিবিম্ব কোথায় হবে, নিশ্চয়ই আরো কিছু অ্যাডেড ইনফরমেশন থাকবে।
যখন দুটো কেস হবে, যখন কেস নাম্বার ওয়ান আমি ধরলাম অবতল প্রতিসারক তল, অবতল প্রতিসারক তলের ক্ষেত্রে, অবতল প্রতিসারক তলের ক্ষেত্রে আমরা ধরলাম। কেস টু উত্তল প্রতিসারক তল, তার ক্ষেত্রে ছবি, ছবি দেখি, বলো তো দেখি কেমন হবে, কে বলতে পারবে কেমন হবে? দেখো আমার সাথে সাথে তোমরা আঁকার চেষ্টা করো। ফার্স্ট আমরা আঁকছি অবতল, অবতলটাই আঁকি, আগে আঁকি অবতল প্রতিসারক। অবতল দেখতে কিরকম? এই রকম অবতল। তাহলে এই বরাবর তোমার পুরোটায় কাজ বা কিছু, এটা মিউ টু, এটা হচ্ছে মিউ ওয়ান। তাহলে প্রথমেই আমরা এরকম জিনিস আঁকার সময় আমরা কি আঁকবো? প্রথমে প্রথমে কি আঁকছি এটাকে? এটা কি? প্রধান অক্ষ। বস্তু কোথায় রেখেছি বিজিত? বস্তুকে কোথায় রেখেছি? তাহলে প্রধান অক্ষের উপরে মিউ ওয়ান এর দিকে রেখেছি। তাহলে দিস ইজ অবজেক্ট। ওকে, তাহলে দেখো এখান থেকে যদি আমরা একটা রে ফেলি এইভাবে, এইভাবে ফেললে তোমার একদম পারপেন্ডিকুলারলি হয়ে গেলে আমার মুশকিল। ধরে নাও এরকম করে আমরা রে ফেললাম একটা, এরকম রে ফেললাম, তাহলে এটা তো, এটা তো ঘন মাধ্যম। তাহলে এই জায়গাটা যদি আমরা একটু দেখি, এই জায়গাটা হচ্ছে, এটা হচ্ছে তোমার লম্ব অভিলম্ব, অভিলম্বের সাথে এটা হচ্ছে নর্ম্যাল, এটা হচ্ছে নর্ম্যাল। তাহলে এই যে অ্যাঙ্গেলটা তুমি করেছো নর্ম্যালের সাথে, এই অ্যাঙ্গেলটা হচ্ছে আই, নর্মাল ধরে নাও। তাহলে এই অ্যাঙ্গেলটা হচ্ছে আই। নর্মাল। তাহলে এখানে যে অ্যাঙ্গেলটা করেছো সেটা হচ্ছে আই, এই অ্যাঙ্গেলটা হচ্ছে আই। নর্মালের সাথে, এবার নর্মালটা নিশ্চয় এটা কেন্দ্রের সাথে মিশবে, আলোক কেন্দ্রের সাথে মিশবে। আর আরেকটা রে তুমি পাঠিয়ে দাও, এই বক্রতা কেন্দ্রের সাথে মিশবে, এই বরাবর পাঠিয়ে দাও একটা রে। এবার এইটা কি হবে? এটা যেহেতু মিউ, এটা ঘন, তার মানে এইটা হচ্ছে আপতিত রশ্মি, এইটা হচ্ছে তোমার লম্ব অভিলম্ব। তাহলে ঘনর দিকে কাছে চলে আসে, কাছে চলে এলে এরকম চলে যাবে। এটা এরকম যাওয়ার কথা ছিল, এরকম যাওয়ার কথা ছিল, কথার কথা ধরে নাও এরকম যাওয়ার কথা ছিল, এভাবে যাওয়ার কথা ছিল, কিন্তু এটা ঘুরে গেল এই দিক দিয়ে, লম্বের দিকে ঘুরে গেল, ঘনমাধ্যম বলে। তাহলে আমরা দেখতে পাচ্ছি এই যে রে, এই রে আর এই রে হচ্ছে অভিসারী রে। এখানে যদি চোখ থাকে আমার, এখানে যদি চোখ থাকে, তাহলে এই অপসারী রে। তাহলে আমরা দেখতে পাচ্ছি অপসারী রে, এটা অপসারী রশ্মি। তাহলে চোখ সোজা দেখবে, সেজন্য চোখ এখানে ডট 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 করে এখানে একটা আসবে, ডট 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 করে এখানে একটা আসবে, এখানে ইমেজ তৈরি হবে। এ কি আমি বোঝাতে পারলাম? হ্যালো হ্যালো হ্যালো, বোঝাতে পারলাম? ঠিক আঁকলাম তো? ঠিকই এঁকেছি? এটা বুঝতে পেরেছো? আবার আঁকবো? হ্যাঁ, বলো বলো বলো, বুঝতে পেরেছো? আর এই ছবি আঁকলেই গল্প শেষ। 3 নম্বরের প্রশ্ন তোমাদের কমন পড়ে যাবে, কারণ এটা পরীক্ষায় খুব পড়ছে। এটা আগের বার পড়েছিল, এটা প্রমাণ। এটাই পড়েছিল, ছবি আঁকো। এক্ষুনি ক্লিয়ার করে দিচ্ছি, এখন এক্ষুনি ক্লিয়ার করে দিচ্ছি, দেখো। এই দেখো, এই দেখো, ছবিতে অ্যাকচুয়ালি কি বলতো, ছবিটাই তো ভগবান আঁকতে ভালো করে পাঠায়নি, শিখে পাঠায়নি, এই হচ্ছে সমস্যা। হ্যাঁ, এইটা ধরনের প্রধান অক্ষ। আর হ্যাঁ, ভালো হয়ে গেছে। এই দিকটা ধরে নাও ঘন।
এটা ধরে নাও লুপ। এবার ধরে নাও এখানে বস্তু আছে, অবজেক্ট আছে মানে সে চারিদিকে আলো দেবে, এই দিক দিয়ে একটা আলো পাঠিয়েছে সোজা, আর একটা আলো পাঠিয়েছে ধরে নাও এই বরাবর। তাহলে এবার এটা হচ্ছে আপতিত রশ্মি। আপতিত রশ্মির ক্ষেত্রে আমরা জানি এইটা, এখানে একটা ট্যানজেন্ট হবে, ট্যানজেন্ট টেনে তার মধ্যে একটা লম্ব টানবো, তাহলে এই অ্যাঙ্গেলটা হবে প্রতিফলন আর আপতন কোণ। তাহলে প্রতিফলন কোণ একটু কম হতে হবে, এই যে লম্বতে এই যে কোণটা হয়ে আছে তার থেকে কম হতে হবে। কম হওয়া মানে কি, এ যদি সোজা এই বরাবর বেরিয়ে যেত, সোজা যদি এই বরাবর বেরিয়ে যেত, আলোটা যদি সোজা এই বরাবর বেরিয়ে যেত, তাহলে এটাও আয় হতো, কিন্তু তার চেয়ে কম করার জন্য তাকে এই বরাবর বেরোতে হবে। তাহলে তখন এখানে আর কোনটা হবে, তবে তো ঘন মাধ্যমে আর লেস দেন আই হবে। এই পুরো মাধ্যমটা তো ঘন, ডান দিকের এই পুরো মাধ্যমটা হচ্ছে ঘন, আর এই যে ব্লুটা আমি এঁকেছি এটা হচ্ছে অভিলম্ব। বুঝ গেয়া? হ্যালো 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 হ্যালো। এবার এখানে যদি তোমার একটা চোখ থাকে, বড় চোখ যদি থাকে, তাহলে তো তুমি এই চোখটা তো চোখে খোঁচা পাচ্ছে আলো, তাহলে চোখ তখন কি দেখবে, চোখ তখন এটাকে ব্যাক ট্র্যাক করবে, করার পর ডট 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 এখানে এলো, আর এইটা ডট 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 করতে করতে এখানে এলো, নিয়ে এখানে মিললো, এখানে মিললে আমি এখানে ইমেজটাকে দেখতে পাবো। তাহলে ইমেজটা হবে অসৎ, বস্তু হচ্ছে সৎ, তাহলে সৎ বস্তুর অসৎ বিম্ব তৈরি হলো। আর এই যে পয়েন্টটা বলেছি এইটা হচ্ছে আমি বলেছি বক্রতা কেন্দ্র। এইটা বক্রতা কেন্দ্র কেন, কে বলতে পারবে? এটা বক্রতা কেন্দ্র কেন? পি, এই ইমেজটাকে আমি বলছি ধরে নাও আই, অবজেক্টটাকে আমি বলছি ও, এইটাকে সি বলছি কেন গো? অভিলম্বটা গিয়ে প্রধান অক্ষের উপর যে বিন্দুতে ছেদ করবে সেটাকে কি বক্রতা কেন্দ্র বলতেই হবে আমাকে? সেটা কি হবেই? বলো, হতেই হবে, হতেই হবে, তাই তো? কারণ ওটাই হচ্ছে এই যে গোলীয় তল তার কেন্দ্র। অভিলম্ব মানে হচ্ছে রেডিয়াস, রেডিয়াস অক্ষের উপর যে বিন্দুতে টাচ করে বা দুটো রেডিয়াস, এটাও একটা রেডিয়াস, এই প্রধান অক্ষটাও একটা রেডিয়াস, এটাও একটা রেডিয়াস, সেই দুটো রেডিয়াস যে বিন্দুতে টাচ করবে কোনো গোলকের ক্ষেত্রে, সেটাই তো আমার কেন্দ্র, সেটাই আমার বক্রতা কেন্দ্র। তাহলে এটা আমরা বুঝলাম, এটা আমরা একদম ক্লিয়ারলি বুঝলাম। তাহলে দেখো, এইটা যদি আর হয়, এটা যদি আর হয়, তাহলে এই দিককার এই ডট 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 দেওয়ার পরে এই ছোট যে অ্যাঙ্গেল সেই অ্যাঙ্গেলটা হবে আর। তাহলে এই জিনিসটাকে যদি আমরা একবার ওই যে ফর্মুলা যেটা আছে এটা প্রমাণ করার চেষ্টা করি, যে μ2/v মাইনাস μ1/u সমান μ2 মাইনাস μ1/r, এই যে ফর্মুলাটা ছিল সেটা যদি প্রমাণ করার চেষ্টা করি, তাহলে আমরা একটু ছবিটাকে আর একটু আরেকবার ভালো করে যদি আঁকি, তাহলে আমরা বুঝতে পারবো এই হলো তোমার, এই একটু বড় করে আঁকছি যাতে করে বুঝতে পারা যায়। আর এই গেল ধরে নাও এই, ঠিক আছে, এরকম করে যাওয়ার কথা ছিল, আর একটা রে এইভাবে বেরিয়ে গেল। তাহলে আমার এখানে ডট 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 করে এসে এটা হলো ইমেজ, আর এইটা হচ্ছে লম্ব, এইটা হলো আমার সি, এটা হচ্ছে ইমেজ, এটা হচ্ছে অবজেক্ট। আমি একই জিনিস আঁকছি কিন্তু এই দুটা হচ্ছে ঘন। ওকে, এবার এগুলো জুড়ছি, ধরে নাও কথার কথা এগুলো জুড়ছি, ধরুন লম্ব, কথার কথা। তাহলে দেখো, লম্বটা খুব জঘন্য লম্ব টেনেছি, এনিওয়ে যা লম্ব টেনেছি টেনেছি, এটা যদি লম্ব হয়, এটা যদি লম্ব হয়, তাহলে এটা হচ্ছে আর, তাহলে এই অ্যাঙ্গেলটা হবে আর, যেমন লম্ব টেনেছি তার সাপেক্ষে, আর এই পুরো অ্যাঙ্গেলটা হবে আই, এই পুরো অ্যাঙ্গেলটা হবে আই। বুঝতে পারছো পুরো অ্যাঙ্গেলটা কেন আই হবে? এটা তো লম্ব, এই যে সারফেস তার সাপেক্ষে ধরে নাও এটা হচ্ছে লম্ব,
লম্ব। এখানে আমি দেখাচ্ছি জাস্ট। এবার এখানে গিয়ে আলো পড়েছে, এরকম করে গিয়ে আলো পড়েছে, তাহলে এই অ্যাঙ্গেলটা হবে আই, আর এইদিকে যখন বেরোবে এই অ্যাঙ্গেলটা হবে আর। লম্ব আমি এখানে যে ভুল করে লম্বটা এরকম এঁকে ফেলেছি, তাহলে এই অ্যাঙ্গেলটা যদি আর হয়, এবার তুমি বলো এই লম্ব অনুযায়ী যেটা আমি টেনেছি, এবার এর মধ্যে দিয়ে আমি যদি লাইনটা টানতাম, এর মধ্যে দিয়ে যদি এর সাথে আমি ব্যাক ট্র্যাক করতাম স্ট্রেট, তাহলে আর কোনটা হতো? এই অ্যাঙ্গেলটা আমার আর হতো না? এই বুঝতে পারছো না, পারছো না? নিরন্তন কোথায় অসুবিধা হচ্ছে বলো? বুঝতে পেরেছো তো? দেখো এই দিকটা লঘু মাধ্যম, এইটা আপতিত রশ্মি, সরি, দাগ পড়ে গেলেই মুশকিল। লঘু মাধ্যম, এটা আপতিত রশ্মি, এটা আপতিত রশ্মি। তারপর প্রতিসৃত রশ্মি, এটা প্রতিসৃত, এটা আপতিত, এইটা হচ্ছে প্রতিফলন বিন্দু, এই লালটা হচ্ছে লম্ব, আর গ্রিনটা হচ্ছে ব্যাক ট্র্যাক। এবার এবার মজার বিষয় হচ্ছে এখানে যদি আমি একটা অ্যাঙ্গেল ধরে নিই, এইটা ধরে আবার নাম দিচ্ছি ও আই সি, এটা নাম দিলাম, ধরে নাও এখানে বইয়ে যেটা দিয়েছে এটা দিয়েছে এ, আর এখানে একটা লম্ব টেনেছে এ এর উপর, এডি, এডি একটা লম্ব টেনেছে, আর এটা হচ্ছে পি, হচ্ছে মেরু, ঠিক? আর এই যে কোনটা করেছে এখানে এ সি ডি, এটার নাম ওরা দিয়েছে গামা। বড় করে যদি ছবিটা আবার আঁকি আমি, তাহলে কি কি পাবো? এই অ্যাঙ্গেলটা দিয়েছে গামা নাম। ছবিটাই আমাদের বারবার আঁকা, একমাত্র মানে বারবার আঁকতে হচ্ছে কারণ যেহেতু আমি বারবার পাতা চেঞ্জ করব বলে, কিন্তু ছবিটা একবার ভালো করে এঁকে নিলে আর কিচ্ছু করার দরকার থাকে না। আমি এখানে কয়েকগুলো অ্যাঙ্গেল নিলাম, কি কি, এই হচ্ছে আমার। এবার আমি চেষ্টা করব খুব ভালো করে যতটা পারা যায় ছবিটা আঁকার। এই হলো এইটা, এটা হচ্ছে লম্ব, যেমনই দেখতে হোক। এই দেখো এই পুরো অ্যাঙ্গেলটা হচ্ছে আই, এই অ্যাঙ্গেলটা হচ্ছে আর, আর এই অ্যাঙ্গেলটা হচ্ছে আর, এবং এখানে এই অ্যাঙ্গেলটা আমরা ধরছি গামা। এই ছবিটা কি ক্লিয়ার সবার কাছে? আর সবাই বলো। প্রতিশ্রিত। তাহলে এবার দেখো, দেখো ত্রিভুজ, এখানে আমরা আমরা প্রথম যে ফর্মুলা লিখতে পারি, এদিকে মিউ 1 এদিকে মিউ 2, তাহলে সাইন আই আপতিত, এটা প্রতিশ্রিত, তাহলে স্নেলের সূত্র আমরা ব্যবহার করতে পারি, স্নেলস ল কি ব্যবহার করতে পারি, ব্যবহার করে কি লিখতে পারি, 1 সাইন আই বাই সাইন আর সমান হচ্ছে 1 মিউ 2, মানে মানে হচ্ছে মিউ 2 বাই মিউ 1। এবার এটাকে আমরা আবার লিখতে পারি, গুণ করলে লিখতে পারি মিউ 1 সাইন আই সমান মিউ 2 সাইন আর, এটা আমরা লিখতে পারি। আবার মজার কথা হচ্ছে যে এই যে আই এবং আর এখানে, এই এই যে এখানেও কিন্তু সবসময় মনে রাখবে এক্ষেত্রে উন্মেষ ছোট, এক্ষেত্রে উন্মেষ ছোট,
ও ক্ষেত্রে উন্মেষ ছোট ছিল বলে আমরা কি প্রমাণ করেছিলাম? F=R/2। এক্ষেত্রে উন্মেষ ছোট বলে আমরা লিখবো এই যে I1 I R এগুলো খুব ছোট, খুব ছোট, খুব অ্যাঙ্গেল ছোট হবে, এবং এই R টা বড়, রেডিয়াস অফ কার্ভেচার বড়, মানে আই আর আর খুব ছোট হবে। তাই জন্য বলছে সাইন আই যেটা থাকবে সেটাকে তুমি আইও লিখতে পারো, আবার ট্যান আইও লিখতে পারো, ট্যান আইও লিখতে পারো। সাইন আর যেটা থাকবে সেটাকে তুমি আরও লিখতে পারো রেডিয়ান ইউনিটে, অথবা ট্যান আরও লিখতে পারো। কারণ কি, সাইন আর ইকুয়াল টু আর যদি হয় তাহলে কস আর ইকুয়াল টু 1 হবে, তাহলে সাইন আর বাই কস আর সমান আর বাই 1, মানে আরই হবে। তার ফলে এই যে সমীকরণটা যেটা আমি এখানে পেলাম, এই সমীকরণটা কি ইল্ড করলো? এখান থেকে আমরা পাবো μ1 ইন্টু আই সমান μ2 ইন্টু আর। এই একটা ফর্মুলা আমরা পেলাম। এবার আমাকে একটা কথা বলো তো দেখি, খুব সুন্দর করে একটা কথা বলো। ত্রিভুজ ত্রিভুজ যদি আমরা দেখি, এই যে যে ত্রিভুজটা রয়েছে এখানে, ত্রিভুজ এ ও সি, এ একটা পেলাম μ1 ইন্টু আই সমান μ2 ইন্টু আর। এবার দেখো ত্রিভুজ এ ও সি, এই ত্রিভুজের বহিস্থ কোণ গামা সমান অন্তস্থ বিপরীত দুটো কোণের সাথে সমান হবে না হবে না? ধরে নাও এই কোণটার নাম দিলাম আলফা, এই কোণটার নাম দিলাম ধরে নাও বিটা। তাহলে এই গামাটা সমান এই বড় ত্রিভুজের ক্ষেত্রে কোনটা কোনটার সাথে সমান হবে? ত্রিভুজ এ ও সি, এ ও সি এর ক্ষেত্রে বহিস্থ কোণ হচ্ছে গামা। বহিস্থ কোণ সমান ত্রিভুজের কি হয়? অন্তস্থ বিপরীত কোণের সমষ্টি সমান হয়। এরকম হয়ে রয়েছে দেখো, এটা হচ্ছে এ, এটা ও, এটা সি, এই অ্যাঙ্গেলটা দিয়েছে গামা, তাহলে এই অ্যাঙ্গেলটা আছে আলফা, এই অ্যাঙ্গেলটা আছে আই, তাহলে আমরা এটাকে লিখতে পারি আলফা প্লাস আই। এটা আমরা লিখতে পারি। আবার আবার ত্রিভুজ এ আই সির ক্ষেত্রে এখানে লিখতে পারি, ত্রিভুজ এ আই সির ক্ষেত্রে, এ আই সির ক্ষেত্রে দেখো সেই গামাটাই বহিস্থ কোণ, অন্তস্থ বিপরীত কোণ কি? একটা আর আর একটা বিটা, আর প্লাস বিটা। এই যে তিনটে রিলেশন, এই তিনটে রিলেশন, এক, এটা হচ্ছে দুই, আর এটা হচ্ছে তিন, এই তিনটে রিলেশন থেকে কিন্তু আমরা আমাদের ওই সমীকরণটা প্রমাণ করতে পারবো। খুবই ইজি, খুবই ইজি। কি কি সমীকরণ পেলাম বলো? আমাকে বলো কি কি সমীকরণ পেলাম। এক নাম্বার কি পেলাম স্নেলস ল থেকে? স্নেলস ল প্লাস আর একটা হচ্ছে আই আর, এগুলো হচ্ছে স্মল। এখান থেকে আমরা কি পেলাম বলো? μ1 ইন্টু আই সমান μ2 ইন্টু আর। দু নাম্বার আমরা ত্রিভুজ, দুটো ত্রিভুজ থেকে একটা ত্রিভুজ থেকে কি পেলাম? গামা সমান আলফা প্লাস আই। তিন নাম্বার আমরা কি পেলাম? গামা সমান বিটা প্লাস আর। দেখো এখানে আছে আই, এখানে আছে আর, তাহলে এখানে আই সমান কি পাবো? আই সমান হচ্ছে আলফা মাইনাস, সরি, গামা মাইনাস আলফা। এই আর এর জায়গাটা যদি আমি রিপ্লেস করতে চাই, এই আর এর জায়গাটা, তাহলে আমি এখানে পাবো আর সমান গামা মাইনাস বিটা। এই দুটো তথ্য যদি এখানে বসাই তাহলে আমরা কি পাবো? মিউ ইন্টু μ1 ইন্টু আই, আই মানে গামা মাইনাস আলফা, সমান μ2 ইন্টু আর, আর মানে গামা মাইনাস বিটা। তাহলে এটা যদি গুণ করি তাহলে μ1 ইন্টু গামা মাইনাস μ1 ইন্টু আলফা সমান μ2 ইন্টু গামা মাইনাস μ2 ইন্টু বিটা পাবো। এবার দেখো গামা গুলোকে একদিকে নিয়ে চলে যাও, এটাকে এইদিকে নিয়ে এসো, তাহলে কি পাবো? μ2 ইন্টু বিটা, এদিকে এলাম, মাইনাস μ1 ইন্টু আলফা সমান μ2 মাইনাস μ1 ইন্টু গামা।
এই আলফা বিটা গামা এগুলো কোন কোন গো? দেখি তো কোন কোন। তাহলে এখানে কি পেলাম? মিউ টু ইন্টু বিটা মাইনাস মিউ ওয়ান ইন্টু আলফা সমান মিউ টু মাইনাস মিউ ওয়ান ইন্টু গামা। তাহলে এগুলো লিখি। তাহলে মিউ টু ইন্টু বিটা মাইনাস মিউ ওয়ান ইন্টু আলফা সমান মিউ টু মাইনাস মিউ ওয়ান ইন্টু গামা। এটা পেলাম। চিত্রটা আরেকবার দেখি তো। চিত্রটা আরেকবার দেখার সময় এটা হচ্ছে প্রধান অক্ষ, এটা হচ্ছে তোমার কার্ভেচার। আর বেশি কিছু দেখার দরকার নেই। এটা হচ্ছে ধরে নাও সি সেন্টার ছিল, এইটা ধরে নাও ইমেজ ছিল, আর এইটা ছিল অবজেক্ট ধরে নাও। এই পয়েন্টটা ছিল এ। এখানে আমি লম্ব টেনেছিলাম, এডি লম্ব টেনেছিলাম, এটা ছিল পি বিন্দু। কোনটা কোনটা? এইটা দেখো নিয়েছিলাম আলফা, এইটা নিয়েছিলাম বিটা, এইটা নিয়েছিলাম গামা। নিয়েছিলাম না নাইনি? মনে আছে না নেই দেখো তো। ঠিক। তাহলে তাহলে আমরা এখান থেকে এই যে আলফা, আলফাটাকে আমরা আবার ট্যান আলফা বলতে পারি। ট্যান আলফা মানে আবার হচ্ছে লম্ব বাই ভূমি, তার মানে এডি, এডি বাই ওডি, এডি বাই ওডি। আবার এটাকেও আমরা বলতে পারি এডি বাই ওপি। ওডি আর ওপি কে ওডি কেন লিখলাম, ওডি কে ওপি কেন লিখতে পারলাম? এই দুটো খুব কাছাকাছি, ডি এবং পি কাছাকাছি। কেন ধরতে পারলাম গো কাছাকাছি? কোন শর্তের জন্য ধরতে পারলাম? কখন ধরতে পারবো? উন্মেষ যখন খুব ক্ষুদ্র হবে। আর এটা যদি বিশাল বড় একটা গোলাকার অনেকটা গোল যদি আমি নিয়ে নিতাম তাহলে কিন্তু হতো না। ছোট্ট একটা অংশ, খুব ছোট্ট একটা বোতামের মতো, ধরো শীতকালের যে তোমরা সোয়েটার পরো সেই বোতামের যতটুকু হয় ততটুকু, সেরকম। বিশাল বড় নয়, ছোট্ট একটা অংশ, ছোট্ট একটা টিপের মতো। তার রেডিয়াস অফ কার্ভেচার বিরাট। সিমিলারলি, সিমিলারলি বিটা সমান কি লিখতে পারি বলো? বলো বিটা সমান কি লিখতে পারি? বিটা ইকুইভ্যালেন্ট টু ট্যান বিটা। সমান কি লিখতে পারি? ট্যান বিটা মানে কি? লম্ব বাই ভূমি। লম্বটা কি? এডি বাই ভূমি কি? আইডি। আইডিটাকে কি লিখবো অ্যাপ্রক্সিমেটলি? বলো, কে বলতে পারবে? এডি বাই আইডিটাকে কি লিখবো? আইপি লিখবো। ভেরি গুড, ভেরি গুড। আবার দেখো গামা, গামা যেটা, যেটা হচ্ছে সেন্টার অফ কার্ভেচার, সেই গামার জায়গায় আমরা লিখতে পারি গামা ইজ ইকুইভ্যালেন্ট টু ট্যান গামা। তোমার লম্ব বাই ভূমি মানে এডি বাই পিডি, সেটাকে অ্যাপ্রক্সিমেটলি লিখতে পারি এডি বাই পিপি। কারণ পি এবং ডি এরা খুব কাছাকাছি তখনই যখন উন্মেষ আমার খুব ক্ষুদ্র হবে। তাহলে এই যে তিনটে আলফা বিটা গামা যে ইনফরমেশন পেলাম, সেটা যদি এই যে সমীকরণটা আমরা পেয়েছি, 4 নাম্বার সমীকরণ পেয়েছি, সেখানে যদি আমরা বসাই তাহলে কি পাবো দেখো তো? বিটার জায়গায় পাবো, দেখো বিটার জায়গায় পাবো এডি বাই আইপি, আলফার জায়গায় পাবো এডি বাই ওপি, গামার জায়গায় পাবো দেখো এডি বাই সিপি। বসাই তাহলে। তাহলে মিউ টু ইন্টু বিটা মাইনাস মিউ ওয়ান ইন্টু আলফা সমান মিউ টু মাইনাস মিউ ওয়ান ইন্টু গামা। তাহলে মিউ টু ইন্টু বিটা, বিটা মানে এডি বাই আইপি, মাইনাস মিউ ওয়ান ইন্টু আলফা, আলফা মানে ট্যান আলফা মানে কি? এডি বাই ওপি সমান মিউ টু মাইনাস মিউ ওয়ান ইন্টু গামা, গামা মানে কি? এডি বাই সিপি। এবার এডি 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 কেটে দাও, তাহলে কি পাবে? মিউ টু বাই আইপি মাইনাস মিউ ওয়ান বাই ওপি সমান
মিউ টু মাইনাস মিউ 1 বাই সিপি। আবার ছবি আঁকো তো দেখি, আবার ছবি আঁকো তো দেখি। এইটা ছিল সি, এটা ছিল আই, এটা ছিল ও, এটা ছিল তোমার এ। সবগুলো ড্র করো তো দেখি। তাহলে ও মানে কি গো? আর এটা ছিল পি। পি মানে কি? মেরু। আর আমরা জানি সব দূরত্ব মেরু থেকে মাপা হয়। মেরু থেকে মাপা হয় সব দূরত্ব। এই ক্ষেত্রে যা কার্টেসীয় নিয়ম, এক্ষেত্রের যে কার্টেসীয় নিয়ম, এক্ষেত্রের যে কার্টেসীয় নিয়ম, তা প্রতিফলনের, গোলীয় দর্পণের প্রতিফলনের সেম। গোলীয় দর্পণের প্রতিফলনের সেম। সব ক্ষেত্রেই সেম হয়, কিন্তু এইটা একদম পুরোপুরি সেম, কারণ এখানেও এটার নাম হচ্ছে মেরু, যেটা ওখানেও মেরু ছিল। তাহলে দেখো তো অবজেক্ট কোথায় আছে? অবজেক্ট হচ্ছে এইটা, বস্তু। বস্তু থেকে আলো অ্যাকচুয়ালি কোন দিকে গেছে? ডান দিকে। মেরু থেকে কি করব? মাপবো। মেরু থেকে বস্তুর যে দূরত্ব সেটা হবে ইউ। তাহলে ইউ, যেদিকে আলো, এদিকে আলো পড়েছে, আলো বাম থেকে ডানে পড়ছে। মেরু থেকে যখন বস্তু আঁকছি তখন সেটা বাম দিকে চলে যাচ্ছে। আলো যাচ্ছে কোন দিকে? আলো যাচ্ছে বাঁ থেকে ডান দিকে। কিন্তু মেরু থেকে যখন আমি বস্তুকে মাপছি তখন সেটা যাচ্ছে উল্টো দিকে। তাহলে ইউটা কি হবে গো? আলোর দিকের উল্টো দিকে হলে মাইনাস ইউ। ইউ মানে কি? বস্তু দূরত্ব। ইউ মানে কি? বস্তু দূরত্ব। আই মানে কি এখানে? আই, আই মানে হচ্ছে ইমেজ, মানে হচ্ছে ইমেজ, মানে হচ্ছে প্রতিবিম্ব। আইপি মানে কি? আইপি মানে হচ্ছে এই দূরত্বটা প্রতিবিম্ব দূরত্ব। কিন্তু সেটাও তো পি থেকে মাপছি, সেটাও বিপরীত দিকে মাপছি। তার মানে এই আইপিটা হবে প্রতিবিম্ব দূরত্ব, ঠিক কথায়, কিন্তু এটা হবে মাইনাস ভি। সিমিলারলি সিপিটা কি গো? এই সিপিটা কি? পিসিটা কি? সেন্টার পর্যন্ত আর ভেরি গুড। আর কিন্তু এটা প্লাস আর না মাইনাস আর, সেটা নির্ভর করছে আলো কোন দিক থেকে আসছে, তার বিপরীত দিকে মাপছি কিনা। হ্যাঁ, আমরা বিপরীত দিকে মাপছি, তাহলে দিস উইল বি মাইনাস আর। তাহলে সব বসায়, তাহলে মাইনাস ভি, মাইনাস ইউ, মাইনাস আর যদি আমরা বসাই সব, তাহলে এখানে আমরা কি পেলাম? আইপি সমান পেলাম মাইনাস ভি। ওপি সমান বস্তু দূরত্ব সমান মাইনাস ইউ। পিপি সমান হচ্ছে বক্রতা ব্যাসার্ধ সমান মাইনাস আর। এগুলো সব যদি আমরা এখানে বসাই তাহলে কি পাবো দেখো তো দেখি। তাহলে আমরা পাবো মিউ 2 বাই মাইনাস ভি মাইনাস মিউ 1 বাই মাইনাস ইউ সমান মিউ 2 মাইনাস মিউ 1 বাই মাইনাস আর। সব মাইনাস কাটিয়া দিয়ে পাই মিউ 2 বাই ভি মাইনাস মিউ 1 বাই ইউ সমান হচ্ছে মিউ 2 মাইনাস মিউ 1 বাই আর। ইজ দিস কঠিন না সহজ? একটু বলো তো দেখি। তোমাদের যেহেতু বোঝাতে হলো, তাই আমি এরকম বিভিন্ন ধরনের বারবার ছবি আঁকলাম, বারবার বোঝালাম। আমার এটা তোমাদের প্রত্যেকেই যারা বুঝে গেছো করতে কত টাইম লাগবে? ইট উইল টেক হার্ডলি 2 to 3 মিনিট। ঝপ 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 করে লিখে দেওয়া যাবে। তাহলে আমরা এটা প্রমাণ করলাম ফর অবতল প্রতিসারক তলের জন্য প্রমাণিত। তাহলে এখানে আমরা লিখতে পারি অবতল প্রতিসারক তলের জন্য প্রমাণিত। প্রতিসারক তলের জন্য প্রমাণিত ফর্মুলা। হোমওয়ার্ক তোমাদের একটাই দেবো, যেহেতু আজকে টাইম খুব কম, কালকে যেহেতু পড়াবো। উত্তল, উত্তলের ক্ষেত্রে, উত্তল প্রতিসারক তলের ক্ষেত্রে প্রমাণ করো। আমি ছবিটা এঁকে দেবো। তলের ক্ষেত্রে প্রমাণ করো, একই ফর্মুলা দাঁড়াবে, কিন্তু কেউ তোমরা ফর্মুলা পাওয়ার জন্য হ্যাংলামু করবো না। আমরা চেষ্টা করব কি আসবে। এটা হচ্ছে প্রধান অক্ষ, আমি হিন্ট দিচ্ছি, এখনই হয়ে যাবে দেখো। এটা প্রধান অক্ষ, তাহলে উত্তল মানে এরকম আসবে। বস্তু ধরে নাও এদিকে আছে, মিউ 1 এর দিকে ধরে নাও বস্তু আছে, তাহলে এটা হচ্ছে ধরে নাও বস্তু, অবজেক্ট। ওকে, এখান থেকে ধরে নাও রশ্মি গিয়ে পড়েছে, এরকম করে গিয়ে পড়েছে। আর এটা হচ্ছে ঘন, ঘন মানে বুঝতেই পারছো, এটা যদি তোমার
এটা যদি তোমার লম্ব হয়, লম্ব ওরকম করে ঘষে দিলে হবে না, যে কোনো একটা লম্ব টানতে হবে। ধরে নাও এটা যদি লম্ব হয়, তাহলে বলো তো দেখি, সে যদি এই পয়েন্টটাকে আমরা কি পয়েন্ট বলবো আগের বারের রেসপেক্টে? ভেরি গুড, সি। তাহলে এবার দেখো, এই অ্যাঙ্গেলটাকে আমরা কি অ্যাঙ্গেল বলবো বলো তো দেখি, কেউ বলো দেখি কি অ্যাঙ্গেল হবে? এটা লম্ব, এটা আপতিত রশ্মি, তাহলে কি অ্যাঙ্গেল হবে? আই আই হবে, ভেরি গুড। আর এটা যদি ঘন, আপতন কোণ, ঠিক। যেহেতু এটা ঘন, এটা যেহেতু অভিলম্ব, তাহলে কাছে চলে আসবে, কাছে এলে আসবে এরকম করে। তাহলে এরকম করে এটা হচ্ছে প্রতিসৃত রশ্মি। তাহলে দেখো এই কোণটা হচ্ছে আর। আর আর একটা রশ্মি আসবে তোমার, এই বরাবর একটা রশ্মি আসবে, সোজা বেরিয়ে যাবে, গিয়ে এখানে গিয়ে মিলবে। এই পয়েন্টটাকে আমরা ছবির ক্ষেত্রে কি বলবো? আগের ছবির রেসপেক্টে এটাকে কি বলবো? এখানে কি তৈরি হবে? দুটো রশ্মি মিলেছে, এটা হবে আই। এখানে হচ্ছে তোমার এ সৃষ্টি হচ্ছে। ওকে, এবার একই রকম ভাবে এই পয়েন্টটাকে আমরা এ ধরবো, এখানে আমরা লম্ব টানবো এ, বি লম্ব টানবো। আর পোলটা কোনটা গো? এইটা হচ্ছে পোল, সেটা হচ্ছে পি। মনে রাখবো পি আর ডি কাছাকাছি, কাছাকাছি। আর প্রমাণ করার জন্য এই অ্যাঙ্গেলটাকে ধরবো আলফা, ইমেজের অ্যাঙ্গেলটাকে ধরবো বিটা, আর এই অ্যাঙ্গেলটাকে ধরবো গামা। নিয়ে তোমরা প্রমাণ করার চেষ্টা করবে। একটা হচ্ছে স্নেলের সূত্র, স্নেলস ল ফার্স্ট। সেখান থেকে তোমরা একদম 100% যেটা পেয়ে যাবে, μ1 I সমান μ2 R, এটা পেয়ে যাবে। আর টু, একটা রিলেশন হচ্ছে আলফা, গামা আর আই এর রিলেশন। আরেকটা রিলেশন হচ্ছে বিটা আর আর যাই হোক গামা, এদের রিলেশন। এগুলো থেকে, এখান থেকে তুমি আই বার করবে, এখান থেকে আর বার করবে, সেই আই আর আর গুলোকে এখানে পুট করবে, পুট করে আবার যেগুলো পাবে আলফা, বিটা আর গামা, যেগুলো পাবে সেগুলোকে তোমরা ট্যান আলফা, ট্যান বিটা, ট্যান গামা করে ধরবে। নিয়ে সেগুলোকে তোমরা লম্ব বাই ভূমি লিখবে, লম্বগুলো কেটে যাবে, লম্ব সব কেটে যাবে, কেটে যাবে, ভূমি থেকে যাবে, তখন μ2 বাই কিছু একটা ভূমি থাকবে, মাইনাস μ1 বাই আর একটা ভূমি থাকবে, 1 μ2 মাইনাস μ1 বাই ভূমি কিছু একটা থাকবে। এইগুলোর ডাইরেকশন গুলো প্রপারলি বসাবে। এখানে কিন্তু ডাইরেকশন গুলো কিন্তু আলাদা হবে, সবাই কিন্তু একই দিকে নেই। কারণ মাপি কোথা থেকে আমরা? এক্ষেত্রে আমরা মাপি কোথা থেকে? পোল থেকে। বস্তু কোথায়? এইদিকে। আলো কোন দিকে যাবে? এই বরাবর। তাহলে এই ডিস্টেন্সটা হবে, ইউটা হবে -ইউ। কিন্তু দেখো ভি, যেখানে ইমেজ তৈরি হলো ভি, সেটা তো এইদিকেই হলো, যেদিকে আলো যাচ্ছে সেদিকেই। তাহলে এটা বাম্পার প্লাস ভি হবে। আর এটা যে সি হলো, এটাও এইদিকে, তাহলে এটা প্লাস আর হবে। তার মানে এখানে কিন্তু ডাইরেকশন গুলো প্রপারলি বসালে আলটিমেটলি তুমি যে ইকুয়েশনটা পাবে, আলটিমেটলি একদম শেষে যে ইকুয়েশনটা পাবে, সেটা অবশ্যই তুমি পাবে μ2/v মাইনাস μ1/u সমান μ2 মাইনাস μ1/r। এটা কিন্তু পড়ার খুব চান্স আছে, এই দুটোর মধ্যে একটা কিন্তু শিওর শর্ট পড়বে। এই দুটি প্রমাণের যে কোনো একটি, যে কোনো একটি মোটামুটি 96% শিওর, মোর দেন গ্রেটার দেন 96% শিওর পরীক্ষায় আসার চান্স আছে। 3 নাম্বারের কোশ্চেন, 3 নাম্বারের। ওকে, চলো তাহলে আজকে এই পর্যন্ত কাটি। তারপরে আমরা এখান থেকে পরের দিন কিছুটা অঙ্ক করব। অঙ্ক করার পর তারপর আমি লেন্স বোঝাবো।
খুব চ্যাপ্টার গুলো খুবই ইজি। কিন্তু আমি চাইবো যে তোমাদের টাইম নষ্ট হলেও আমার সাথে বসে বসে টুক 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 করে করে নাও। তাহলে তাতে আর পরে কিন্তু কোন রকম তোমাদের এক্সট্রা বার্ডেন হার্ডেল নিতে হবে না। যতটুকু দরকার আমি ততটুকু ঠিক করে দেবো। ঠিক অন্যান্য টাইমে সেজন্য আমার টিউশনের আগে তোমরা ভালো করে ডেন্স করে অন্যান্য জিনিস পড়ে নেবে। এই যে আমরা ১-১.৫ ঘন্টা করে টাইম হবে সেটা তোমরা ভেবে নাও যে তোমরা রিল্যাক্স করার জন্য পড়াশোনা করছো। যে আমি যা করাবো সেগুলো টুক করে লিখে তখনই ক্লিয়ার করে নেবে। ওকে? চলো বাই। গুড নাইট।